আমরা ক্লাস 9-এর আগের দিন যে ক্লাস করেছিলাম সেখানে যে অধ্যায়টা আমি শুরু করছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল তার একটা অতীত ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আজ আমরা সরাসরি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, সেই কারণগুলি ব্যাখ্যা করব। সেই কারণগুলি হয়তো স্বল্প বিস্তর সেদিন আলোচনা করা হয়েছিল, সেটা একসঙ্গে বিষয়টা বলা হয়েছিল। আজ আমরা এক একটা পয়েন্ট করে করে সেটা আলোচনা করব। আমি এখানে মোটামুটিভাবে 9টা পয়েন্ট আমি দিয়েছি। এখানে এই 8টা-9টা পয়েন্ট মোটামুটি আলোচনা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করা মোটামুটি হবে। এখন মূলত যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, হয়তোবা দেখা যাবে একটা কারণই প্রধান, তো বোঝানোর জন্য বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয় এবং সেভাবে বোঝানো হয়, যাতে একটা গদ্য আকারে একটা পয়েন্ট বিরাট বড় না হয়। তো আমরা প্রথম পয়েন্ট যেটা উল্লেখ করছি, আমরা যেটা আগের দিনে বলা হয়েছিল আদর্শগত সংঘাত। আদর্শগত সংঘাত অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশে, আমরা আগের দিনে বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশে একটা গণতন্ত্রের জোয়ার আসে। গণতন্ত্রের আদর্শের জনপ্রিয়তা ভীষণভাবে বৃদ্ধি পায়। বিভিন্ন দেশে রাজতন্ত্রের অবসান ঘটে এবং সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কিন্তু হয়তো এইটাই চলতো, হয়তো যে গণতন্ত্রের জোয়ার এসেছিল, যদি গণতন্ত্র বর্তমান যেমন রয়েছে, এখন তো গোটা বিশ্বে গণতন্ত্রই আছে। আর প্রথম বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্রের জোয়ার আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার বিশ্বে গণতন্ত্র আসে। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ এই যদি আমি বলি 1920 থেকে শুরু বা 1919 থেকে শুরু আর 1945 সাল পর্যন্ত, এর মধ্যে সেই গণতন্ত্রের আবার অধঃপতন কেন হল? আমরা তো মানুষ ঠিকই বুঝেছিলাম যে রাজতন্ত্রের পরে গণতন্ত্র আমরা বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করেছিলাম, তাহলে সেই গণতন্ত্র আবার কেন চ্যালেঞ্জের সম্মুখীন হল? অর্থাৎ নিজেদের মৃত্যু ফাঁদ আমরা নিজেরাই তৈরি করেছিলাম। নিজেদের মৃত্যু ফাঁদ আমরা নিজেরাই তৈরি করেছিলাম। কীভাবে করেছিলাম সেটা বলেছিলাম। সেটা কি? সেটা প্রথম বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে তাদেরকে আমরা একজন যুদ্ধবন্দী, তাদের যেমন আচরণ করা হয় ঠিক তেমনটি আচরণ করা হয়েছিল, যার ফলে ওই সমস্ত শক্তিগুলির মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জন্মায়। আমি সেদিকে যাব না, আমি আদর্শগত সংঘাত প্রথম পয়েন্ট আলোচনা করছি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র আসে। আর গণতন্ত্র আমি এক একটা লাইনে বলবো। গণতন্ত্রের একটা বিখ্যাত সংজ্ঞা আমরা টিভির পর্দায় প্রায় দেখি, বিভিন্ন নেতা মন্ত্রীদের বক্তব্যেও শুনি যে গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ এই যে সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য, মানে গণতন্ত্রের সংক্ষেপে, এত সংক্ষেপে এত সুন্দর সংজ্ঞা হয়তো আর সম্ভব কিনা জানি না।
অর্থাৎ গণতন্ত্রের মূল কথা হচ্ছে সাম্যতা, সাম্যতা বজায় রাখা। সাম্যতাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। অর্থাৎ গণতন্ত্রের আদর্শ যদি ব্যাখ্যা করা হয় তাহলে সে আদর্শ মহান আদর্শ, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই আদর্শ অনুযায়ী কিন্তু শাসন বা শাসিত হয় না। এই গণতান্ত্রিক আদর্শের মধ্যে অন্য কোনো জাতিকে পদানত করে রাখবো, অন্য কোনো দেশ দখল করব, অন্য কোনো জায়গায় উপনিবেশ তৈরি করব, এই আদর্শের কথা কিন্তু বলে না। বা আমার জাতি শ্রেষ্ঠ জাতি, অপরের জাতি নিকৃষ্ট জাতি, এটা কিন্তু গণতন্ত্রে কখনোই বলে না। সুতরাং গণতন্ত্রের আদর্শ একটা মহান আদর্শ, উচ্চ আদর্শ, উদারনীতির কথা বলে। এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের পর আরও যে যে আদর্শের উদ্ভব হয়েছিল, বা প্রথম বিশ্বযুদ্ধে চলাকালীন ইউরোপ মহাদেশে, বিশেষ করে পূর্ব ইউরোপে একটা নতুন আদর্শ সরকার তৈরি হয়েছিল। যদিও সেই আদর্শটা অনেক আগেই উৎপত্তি লাভ করেছিল, অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকেই সেটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু কোনো দেশে সেই আদর্শ অনুযায়ী সরকার বা শাসক তৈরি হয়নি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মধ্য চলাকালে রাশিয়াতে সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। সমাজতান্ত্রিক সরকার বা সাম্যবাদী সরকার, তাদের যা আদর্শ বা লক্ষ্য আর গণতন্ত্রের যা লক্ষ্য প্রায় এক। আমি একটু আগে বললাম যে সাম্য হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, সমাজতন্ত্রেও সেই সাম্যের কথাই জোর দিয়ে বলা হচ্ছে। কিন্তু সমাজতন্ত্রে ওই সাম্যটা বাস্তবে প্রয়োগ করে, কিন্তু গণতন্ত্রে সেটা বাস্তবে প্রয়োগ হয় না। সুতরাং সাম্যবাদী আদর্শ, সেখানে রাষ্ট্র পরিচালনা দায় দায়িত্ব বা ক্ষমতা যাই বলি না কেন, সেটা কিন্তু সত্যিকারে এই সাধারণ মানুষের হাতেই ন্যস্ত ছিল। গণতন্ত্রে কিন্তু সেটা নাও হতে পারে। অর্থাৎ সাম্যবাদী বা সমাজতান্ত্রিক সরকার যে যে পদক্ষেপ গ্রহণ করে সেগুলো গণতন্ত্রের সরকার তাই করে, কিন্তু এদের সদিচ্ছার অভাব, ওদের সদিচ্ছা পুরোটাই। যার ফলে কি হয়, গণতান্ত্রিক দেশের মধ্যে যারা নিম্ন স্তরের মানুষ তারা বিক্ষোভ দেখায়, কারণ তাদের সেই স্বার্থ চরিতার্থ হয় না, তারা সাম্যতা পায় না। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে দেখা গেল, যখন রাশিয়া প্রতিষ্ঠিত হলো, তখন দেখা গেল যে ওই সাধারণ মানুষ, সর্বহারা শ্রেণীর মানুষ, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পেল প্রত্যক্ষভাবে। যার ফলে রাশিয়া খুব দ্রুত উন্নতি করতে পারে, রাশিয়ায় দ্রুত উন্নতি লাভ করে। পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ওই রকম দ্রুত উন্নতি লক্ষ্য করা যায়নি। যার ফলে গণতন্ত্রের কাছে সাম্যবাদটা শত্রু হিসাবে বিবেচিত হয়। কারণ গণতন্ত্রের মধ্যে একটা পুঁজিবাদের প্রভাব থাকে, আর সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদের প্রভাবটা কম থাকে, সেখানে সর্বহারাদের প্রভাবটা বেশি থাকে, উল্টোটা। আর সেই সর্বহারা শ্রেণীর মানুষ গোটা বিশ্বে, সুতরাং ওই আদর্শ গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়েছিল। যার ফলে এই পুঁজিবাদী গণতন্ত্র অনেকটাই পুনঃঠাসা হয়ে পড়ে।
ফলে এই গণতান্ত্রিক রাষ্ট্র এরা চেয়েছিল ওই সাম্যবাদী রাষ্ট্রের বিনাশ। ফলে তাদের মধ্যে একটা পরস্পর শত্রুতার পরিবেশ তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের পর আর একটা রাষ্ট্রীয় আদর্শ জন্ম লাভ করে, সেটা কি একনায়কতান্ত্রিক আদর্শ বা ফ্যাসিবাদী আদর্শ। ফ্যাসিবাদী আদর্শ, আমরা নাৎসিবাদ ফ্যাসিবাদ দুটি শব্দ শুনেছি, কিন্তু আদর্শগত দিক থেকে দুটো এক, এবং সেই জন্য আমরা দুটোকে একসঙ্গে বলি ফ্যাসিবাদী আদর্শ। এই আদর্শের মূল কথা কি? এক নায়ক শাসন করবে এবং রাষ্ট্রের জন্য জনগণের সর্বস্ব ত্যাগ করতে হবে। রাষ্ট্রের জন্য দুটো তিনটে লাইন আমি বলব, তাতেই পরিষ্কার তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, ইতালিতে ফ্যাসিবাদের শক্তির উত্থান হয়েছিল মুসলিমের হাত ধরে। আপনি জনগণের উদ্দেশ্যে কি বললেন? দেশের জনগণের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বললেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন যে রাষ্ট্রের মধ্যেই সব কিছু, রাষ্ট্রের বিরুদ্ধেও নয়, রাষ্ট্রের বাইরেও নয়। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থে তোমাকে সমস্ত কিছু তোমাকে যখন তখন তোমাকে বলিদান দিতে হতে পারে। আর একটা কথা বলছে, মাতৃত্ব যেমন নারীর কাছে স্বাভাবিক, মাতৃত্ব নারীর কাছে যেমন স্বাভাবিক, তেমনি পুরুষের কাছে যুদ্ধটাও স্বাভাবিক। তাহলে এই কথার মধ্যে কি বোঝা যাচ্ছে? যে তার মনের মধ্যে আগ্রাসনবাদ, সাম্রাজ্যবাদী ভাবনা চিন্তা লুকিয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর এই শক্তির উত্থান করে। আবার জার্মানিতে এই একই আদর্শের দ্বারা, একই আদর্শ মানে দ্বারা প্রভাবিত হয়েছিলেন এমনটা বলবো না, সমসাময়িক, পরবর্তী তার নাম ন্যাৎসিবাদ হয়। তো সেখানে যিনি প্রধান ছিলেন অ্যাডলফ হিটলার, আর তার হাত ধরে ফ্যাসিবাদী আদর্শে বাস্তব প্রয়োগ হয়। তিনি একটা কথা কি বলেছিলেন? বলছে, বিরামহীন যুদ্ধের মধ্যেই মানুষ বেঁচে থাকে। বিরামহীন যুদ্ধের মধ্যেই মানুষ বেঁচে থাকে বা মহত্ব লাভ করে, আর বিরামহীন শান্তির মধ্যে মানুষের বিনাশ হয়। বিরামহীন শান্তির মধ্যেই মানুষের বিনাশ। তাহলে এই কথাটার মধ্যেই পরিষ্কার বুঝতে পারছো যে এই যে ফ্যাসিবাদী আদর্শ, তাদের যা কথা তার সঙ্গে এই গণতান্ত্রিক আদর্শের কোনো মিল নেই। সুতরাং এই যে আদর্শগত তিনটি আদর্শ বললাম, এই প্রথম বিশ্বযুদ্ধের পর এই তিনটি আদর্শ প্রত্যেকের শত্রু। ফলে কে কার পেছনে কাটি দেবে সেটা কিন্তু বোঝা মুশকিল। প্রত্যেকের শত্রু। তাহলে এই শত্রুতা যখন তৈরি হচ্ছে বা শত্রু মনোভাবাপন্ন যখন মন তৈরি হচ্ছে, তখন তো একটা যুদ্ধ অবসম্ভাবী চলেই আসে। আর সেটাই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটা আমাদের পাঠ্য বইতেও দেখবে রয়েছে, আদর্শগত সংঘাত। এরপরে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা ব্যাখ্যা করবো সেটা ভাষায় সন্ধি। এখানে এক একটা পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কিছু আলোচনা করার প্রয়োজন হয়। আমি যদি প্রশ্নই করি যে, বা আমি তোমাদের হয়তো একটা বোধমূলক একটা প্রশ্ন করলাম
যে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে একনায়কতন্ত্রের উত্থান, এই উত্থানটা কি খুব স্বাভাবিক ছিল না অস্বাভাবিক? এই উত্থানটা তো বা এই উত্থানের পেছনে কি সত্যি মুসোলিনি বা হিটলার দায়ী, না এর পেছনে দায়ী ছিল গণতন্ত্র? আচ্ছা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যদি সঠিকভাবে তারা পদক্ষেপ গ্রহণ করত, তাহলে কি ইতালি এবং জার্মানিতে এই ফ্যাসিবাদী আদর্শের উদ্ভব হতো? প্রশ্ন কিন্তু রয়েই যায়। যাই হোক, সে সমস্ত আলোচনা সাপেক্ষ পরের বিষয়। এরপরে আমরা আলোচনা করব ভার্সাই সন্ধি। যদিও এই ভার্সাই সন্ধি সম্পর্কে এর আগে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ একদিকে ছিল অক্ষশক্তি, অন্যদিকে ছিল মিত্রশক্তি, এবং পরাজিত আর বিজিত, পরাজিত রাষ্ট্রগুলির মধ্যে জার্মানি ছিল প্রধান। জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া, হাঙ্গেরি ইত্যাদি সব রাষ্ট্র। তো প্রত্যেক পরাজিত রাষ্ট্রগুলির সঙ্গে আলাদা আলাদা সন্ধি করা হয়েছিল। তার মধ্যে এই পরাজিত রাষ্ট্রগুলির মধ্যে প্রধান যে ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যাকে প্রধান অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়, সে জার্মানি। সেই জার্মানির সঙ্গে এই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছে। ঐতিহাসিক E.H. কার্ট, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এই সন্ধিটাকে বেশি দায়ী করেছেন। যদিও ইতিহাসের বিষয় মানে মতপার্থক্য থাকবেই, একজন পণ্ডিত একরকম বলবেন, আরেকজন পণ্ডিত একরকম বলবেন, স্বাভাবিক। কিন্তু আমরা যদি মানে খোলাখুলি আলোচনা করি, মানে খালি চোখে দেখি, তাহলে কিন্তু আমাদেরও তাই মনে হয় যে এই সন্ধি থেকেই একটা বদলা নেওয়ার মানসিকতা জার্মান জনগণের মধ্যে তৈরি হয়। আর সেই মানসিকতার কাজে লাগিয়েছিলেন একজন লোক, তার নাম হচ্ছে হিটলার। যাই হোক, তো এই ভার্সাই সন্ধি জার্মানবাসীকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, এবং এই সন্ধিটা 440টা ধারা, মানে সন্ধি না সংবিধান বোঝা বড় বস্তু, 440টা ধারা ছিল। আর তার মধ্যে পার্ট আলাদা আলাদা ভাগ করা হয়েছিল। ভৌগোলিক শর্ত, অর্থনৈতিক শর্ত, রাজনৈতিক শর্ত, বিভিন্ন রকম সামরিক শর্ত, সব আলাদা আলাদা প্যাকেজ। যে ভৌগোলিক দিক থেকে জার্মানের আয়তন এরকম করা হলো, সামরিক দিক থেকে সামরিক সৈন্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হলো, অর্থনৈতিক দিক থেকে এই যুদ্ধের জন্য, প্রথম বিশ্বযুদ্ধের সম্পূর্ণ দায়ী জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হলো। আর বললো যে যেসব দেশ এই যুদ্ধে যুক্ত হয়েছিল তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে জার্মানিকে। 660 কোটি পাউন্ড, বিরাট অঙ্কের একটা অর্থ জার্মানির উপরে চাপিয়ে দেওয়া। এখন এই যে সমস্ত শর্তগুলি চাপিয়ে দেওয়া হলো জার্মানির উপরে, মানে যার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তার অবস্থাটা কেমন আগে সেটা ভাবতে হবে। একজনের লোড নেওয়ার ক্ষমতা আছে 10 কিলো, আমি যদি তার ঘাড়ের উপরে 10 কুইন্টাল চাপিয়ে দিই, তাহলে কি হবে? সে তো এমনিতেই মরে যাবে। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি, প্রায় শ্মশানে রূপান্তরিত হয়েছে। এবার যুদ্ধের পরে সেই দেশ কিভাবে চলবে তারই ঠিক নেই, তার উপরে যদি আবার এইরকম কঠোর বৈষম্যমূলক শর্তগুলো, বৈষম্য বললাম,
এবং কঠোর এক পেশে, যাদের সম্মতির কোনো প্রয়োজন হলো না, এক পেশে সন্ধির শর্তগুলি চাপিয়ে দেওয়া হলো এবং এক প্রকার জোর করে জার্মান থেকে যাদেরকে পাঠানো হয়েছিল প্যারিসে, তাদেরকে এক প্রকার বন্দি করে রেখে বলপূর্বক সেই সন্ধিপত্রের স্বাক্ষর করে নেওয়া হয়েছিল। আর তখন জার্মানিতে সরকার ছিল প্রজাতান্ত্রিক, ভাইমার প্রজাতন্ত্র সরকার ছিল। আর যখন এই সন্ধি স্বাক্ষর করলেন, তখন তো সেই দেশের জনগণ সেই সরকারের বিরুদ্ধে ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করে। সুতরাং এই ভাষায় সন্ধির যে অপমান, সেটা প্রত্যেক জার্মানবাসীর মধ্যেই কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি করেছে। আর সেই উত্তেজনার জায়গা থেকে, বা বলতে পারি যে প্রত্যেক জার্মান জনগণের মধ্যে আগুন তৈরি হয়েছে। আর সেই আগুনটা নিয়ে খেলা করলেন কে? হিটলার। ফলে খুব সহজেই জার্মান জনগণের মনে তিনি জায়গা পেয়ে গেলেন। আর তার এই উত্থান এবং পরবর্তীকালে তার জাগ্রাসন, সেটাকেই বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ। যদি ভার্সাই সন্ধি নমনীয় হতো, যদি শর্তগুলি গ্রহণযোগ্যতা পেত, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বহুবার নিষেধ করেছিল এই সন্ধি স্বাক্ষর করার, কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স তারা পিছু উঠল না। আমরা এমনি বলে ফেলি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার দায়ী। আমরা যদি উল্টে প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার জন্য ইংল্যান্ড আর ফ্রান্স দায়ী, তাহলেও কিন্তু খুব একটা ভুল হবে না আমার মনে হয়। কারণ ওনাদের যে চলার রীতিনীতি পদ্ধতি, আর সেই পদ্ধতির বিপরীতে এই শক্তি তৈরি হতে বাধ্য করেছে। আমরা দেখবে টিভিতে খবর দেখি শুনি যে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে এমনভাবে খেলানো হচ্ছে সে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তাহলে যে আত্মহত্যা করে তার দোষ নয়, দোষটা কিন্তু যে প্ররোচনা দিচ্ছে, মানে তাকে যেভাবে খেলানো হচ্ছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পর যদি ইংল্যান্ড এবং ফ্রান্স গোটা বিষয়টা ইউরোপটা নিয়ে যদি ভাবনা চিন্তা করত, যদি জার্মান পরাজিত দেশগুলির সঙ্গে যদি সদ্ভাব বজায় রাখার চেষ্টা করত, তাহলে তো আমার মনে হয় এই যুদ্ধ পরিবেশ তৈরি হতো না। সুতরাং ভাষায় সন্ধি যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ একটা কারণ। এরপরে সাম্রাজ্যবাদী লড়াই বা ঔপনিবেশিক লড়াই, সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বা ঔপনিবেশিক লড়াই, উপনিবেশ দখল করা। ইউরোপের ইতিহাসটা যখন পড়ানো হয় তখন একটা কথা বলা হয় যে দেশের যত বেশি উপনিবেশ আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার তত সম্মান, মর্যাদা, গুরুত্ব আছে। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধের পর আর প্রথম বিশ্বযুদ্ধের আগে ইতালি বা জার্মানি তাদের কয়েকটা উপনিবেশ ছিল। যদিও প্রথম বিশ্বযুদ্ধে ইতালির তো মানে উপনিবেশ হারানোর কোনো জায়গা ছিল না, কারণ ইতালি মিত্র শক্তির দিকে ছিল, কিন্তু জার্মানির বেশ কিছু সংখ্যক উপনিবেশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর তার সমস্ত উপনিবেশ কিন্তু নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে। এরপরে ইতালীয় যে আশায়
মিত্রপক্ষ সমর্থন করেছিল, সেই আশাটা কিন্তু পূরণ হয়নি, সেটা কিন্তু আগের দিনও বলেছিল। তারা নিজেদেরকে প্রতারিত মনে করছে। ফলে এই প্রথম বিশ্বযুদ্ধের পর দুটি দেশের মধ্যে একটা আগ্রাসী শক্তির উত্থান হয়েছে, আর সেই শক্তিটা ধীরে 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 একটা বৃহৎ আকার ধারণ করেছে। আর যখন সেই শক্তি যখন বৃহৎ আকার ধারণ করলো, শক্তিশালী হলো, তখন তো অতি স্বাভাবিক তারা এবার বিভিন্ন জায়গায় উপনিবেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। যদিও ইতিপূর্বে বিশ্বের কোনো জায়গা আর খালি নেই উপনিবেশ প্রতিষ্ঠা হতে, কারণ ওদিকে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, আমেরিকা, বিভিন্ন দেশ তারা অলরেডি তো সব দখল করেই নিয়েছে। ফলে একসময় জার্মানি এবং ইতালি তাদের হাতে কিন্তু সেরকম কোনো জায়গা নেই। সুতরাং এই শক্তি এরা তো চেষ্টা করবেই যে অন্যান্য দেশ তাদের একটা উপনিবেশ আছে, তাদের এইগুলো জায়গা আছে, কিন্তু আমার নেই, তাহলে এরাও উপনিবেশ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু যে জায়গায় ওরা পা ফেলছে সেই জায়গাটা কোনো না কোনো দেশে, তাহলে এরা যাবে কোথায়? তখন এরা বলছে কি ওদের থেকে আমরা বেশি শক্তিশালী, সুতরাং এই জায়গাটা যে দেশে তাকে যুদ্ধে ঘটিয়ে দাও, দিয়ে সেই জায়গাটা আলাদা করো। অর্থাৎ এই ইতালি এবং জার্মানি, অর্থাৎ ফ্যাসিবাদী যে একনায়কতন্ত্র, এরা যখন উপনিবেশ দখল করা, বিস্তার করা শুরু করল, তখন এতদিন ধরে যারা উপনিবেশ বিস্তার করেছিল তাদের সঙ্গে কিন্তু লড়াই অনিবার্য। অর্থাৎ যুদ্ধ পরিবেশ, ছোট ছোট যুদ্ধ থেকেই একসময় বৃহৎ যুদ্ধ বাঁধে। তো এই ঔপনিবেশিক লড়াই, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। এরপরে ইঙ্গো ফরাসি তোষণ নীতি, আমি এর আগে একটুখানি হিন্ট দিয়েছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর যদি গণতান্ত্রিক রাষ্ট্রগুলি যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ করত, তাহলে আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। তো সেই ভুল পদক্ষেপের একটা অংশ এখানে ইঙ্গো ফরাসি তোষণ নীতি। তোষণ আমরা বলি যে তোষামতি বলছি, অর্থাৎ একজন আমার চোখের সামনে অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু আমরা দেখেও দেখি না, তখন তার মধ্যে সেই অন্যায় অপরাধ করার প্রবণতা ক্রমেই বাড়তে থাকে। কিন্তু ও যখনই প্রথম দিন অপরাধ বা অন্যায় করলো, আমরা সকলে যদি তাকে যদি আমরা চেপে ধরি, তাহলে হয়তো তার পর থেকে সে আর অন্যায় অপরাধ করতো না বা সাহস পেত। কিন্তু আমরা সমাজে সেটা করি না, আমরা সমাজে কখনোই সেটা করি না। আমরা শুধু কি করি, আর কিছুদিন দেখি, আরো দেখি, অর্থাৎ অপেক্ষা করি। আর এই করতে করতে কি হয়, সেই অপরাধ করতে করতে এত বিশাল চেহারা ধারণ করে, তারপরে আমাদের আর দেখার কিছু থাকে না, তখন সেই আমাদের দেখে নেয়। সুতরাং অপরাধ আর বিনাশ করা হলো না, অপরাধ দমন করা আর হলো না, বরং অপরাধ আমাদের গ্রাস করে নেয়। এটা তোষণ নীতি। তাহলে ইঙ্গো ফরাসি মানে ইংল্যান্ড এবং ফ্রান্স, এই দুটি দেশ কিভাবে করেছে, এটা আলাদা একটা প্রশ্ন পরীক্ষায় থাকে 4 নম্বরে, যে ইঙ্গো ফরাসি তোষণ নীতি কি।
আমি আগেই বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর তিনটি রাজনৈতিক আদর্শ জনপ্রিয়তা ইউরোপ মহাদেশে দেখা যায়। একটা হচ্ছে গণতান্ত্রিক আদর্শ, আর একটা একনায়কতান্ত্রিক আদর্শ, আর একটা সাম্যবাদী আদর্শ। আর এই তিনটি আদর্শই কিন্তু পরস্পরের শত্রু, এটাও কিন্তু বলা হয়েছে। এটাও বলেছিলাম যে তিনটি পরস্পরের শত্রু। তো তিনটির মধ্যে এই ক্লাস নিচ্ছি, পরে করছে ক্লাস নিচ্ছি, এই 667 পেয়েছে হাইয়েস্ট। আমি এটা ক্লাসে আছি, রেকর্ডিং হচ্ছে। এই শোনো, তোমাকে পরে করছি, আমি ক্লাসে আছি। তো এই ইঙ্গ ফরাসি তোষণ নীতি তোমাদের আরেকটু এখানে বলি। এখানে ধরো একটা গোল আছে, এটা সাম্যবাদ, এখানে আছে গণতন্ত্র, এখানে আছে একনায়কতন্ত্র। এই তিনটি শক্তি, সাম্যবাদ, গণতন্ত্র, একনায়কতন্ত্র। এখানে আছে কে কে? ইংল্যান্ড, ফ্রান্স, এখানে কে আছে? ইতালি, জার্মানি, আর এখানে আছে রাশিয়া। তিনটি জায়গা। তো আমি আগেই বলেছিলাম যে এই ইংল্যান্ড ফ্রান্সের শত্রুর দিকে রাশিয়ার সাম্যবাদ বা সমাজতন্ত্র, আবার রাশিয়ার সাম্যবাদ একনায়কতন্ত্রের চরম শত্রু, আবার গণতন্ত্র একনায়কতন্ত্রের চরম শত্রু। এখন প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি জার্মানির অবস্থা দুর্বল, রাশিয়া রুশ বিপ্লব হয়ে গেছে, তার আগে জরাজীর্ণ জারতন্ত্র ছিল, রাশিয়াও অনুন্নত তখন। তারপরে সাম্যবাদ এসে তার হাত ধরে রাশিয়ায় উন্নতি শুরু হয়েছে। ফলে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় তখন কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করার নেশায় মত্ত হয়নি প্রথম দিকে। কিন্তু এমন একটা আদর্শ, যে আদর্শ গোটা বিশ্বকে তোলপাড় করে দিচ্ছে, বিশেষ করে পুঁজিবাদকে বিরাটভাবে মানে পুরোঢেসা করে দিচ্ছে পুঁজিবাদকে, আর এরা হচ্ছে পুঁজিবাদ। সুতরাং এই তিনটি পরস্পরের শত্রু। এখন ইউরোপ মহাদেশের মধ্যে এই সময় ইংল্যান্ড ফ্রান্স তবুও শক্তিশালী। ইংল্যান্ড ফ্রান্স অন্যান্য দেশের তুলনায় তবু তাদের কিন্তু ঘর অনেকটাই শক্তপোক্ত। তখন এরা এই ইউরোপ মহাদেশে রাজত্ব করত, ইউরোপ মহাদেশটাকে এরাই কিন্তু তখন নিয়ন্ত্রণ করত। এখন এরা দুজন, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সবাই একটু দুর্বল হয়ে গেছে, অনেক পরিশ্রম করেছে, এখন তারা বিশ্রাম নিচ্ছে। তা ঠান্ডা মাথায় তারা কাজ করতে চায়। সাপ মরবে, লাঠি ভাঙবে, অর্থাৎ এদের শত্রু এ, এদের শত্রু এ, দুই শত্রুকেই হটাতে হয়। এখন এরা ঠিক করলো যে কাকে দিয়ে কি করে। যখন হিটলারের উত্থান হয়, তখন হিটলার কারাগারে একসময় ছিলেন, তিনি সেখানে মেইন ক্যাম্পের গ্রন্থ লিখেছিলেন। আর সেই গ্রন্থে তিনি কিন্তু বলেছিলেন সাম্যবাদকে তিনি ধ্বংস করবেন, এই কথাটা তিনি বলেছিলেন, লিখেছিলেন। দেশ থেকে ইহুদিতে দাঁড়াবেন, দেশ থেকে সাম্যবাদ বা বিশ্ব থেকে সাম্যবাদ ধ্বংস করবেন, এরকম কথা তিনি অনেক কথা বলেছিলেন।
সেইটা ইংল্যান্ড আর ফ্রান্স তারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছে। তো এইরকম পরিস্থিতিতে এই ইংল্যান্ড এবং ফ্রান্স এরা কি চেষ্টা করলো, এরা দেখলো যে আমরা যদি সরাসরি রাশিয়াকে আক্রমণ করি সেটা অন্যায় হবে, কোনো কারণ চাই, যুদ্ধ করার একটা কারণ চাই। এই মুহূর্তে কিন্তু রাশিয়া সেরকম জায়গা দিচ্ছে না। সুতরাং এরা সরাসরি কিন্তু রাশিয়াকে জব্দ করতে পারছে না বা সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছে না। তার জন্য কি হলো, একটু আগে আমি বললাম যে সাম্রাজ্যবাদী লড়াই সেটা কিন্তু শুরু হয়ে গেছে। হিটলার এবং মুসোলিনি একটু একটু করে কিন্তু তারা বিভিন্ন জায়গা দখল করতে শুরু করেছে। এবার ইংল্যান্ড এবং ফ্রান্স এরা কি চাইলো, এরা চাইলো যে আমরা যদি ইংল্যান্ড ফ্রান্স এরা যদি এই একনায়কতন্ত্রকে একটু সমর্থন করে এরা একটা নরম মনোভাব নিচ্ছে এদের প্রতি। গণতান্ত্রিক রাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স এরা একনায়কতন্ত্র জার্মানি এবং ইতালির প্রতি একটু নরম মনোভাব, ইতালি এবং জার্মানি মুসোলিনি এবং হিটলার তার একটু একটু করে সাম্রাজ্যবাদী পদক্ষেপ নিতে শুরু করেছে। এই শুরু করার সময়ই কিন্তু ইংল্যান্ড ফ্রান্সকে জব্দ করতে হতো। যখন হিটলার এবং মুসোলিনি একটু একটু করে পা বাড়াতে শুরু করলো, তখনই যদি সত্যিকারের জার্মানিকে ইতালিকে যদি জব্দ করে রাখার মানসিকতা থেকে থাকে, তাহলে যখনই এরা একটু একটু করে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করতে শুরু করলো, তখনই যদি এদেরকে সেরকমভাবে দমন করার চেষ্টা করত, তাহলে কিন্তু এই শক্তি দুটো মাথা চালা দিয়ে উঠতে পারত না। কিন্তু যখনই এরা একটু একটু করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করা শুরু করলো, ইংল্যান্ড ফ্রান্স কিন্তু তাদের তো দমন করার জন্য কোনো রকম চেষ্টা করলোই না, বরং সেইগুলোকে সমর্থন করতে শুরু করলো। অর্থাৎ একে বড় করা হচ্ছে একটু একটু। কি জন্য বড় করা হচ্ছে, কি জন্য এদেরকে শক্তিশালী করার জন্য বা কিছু কিছু অন্যায় দাবি মেনে নিচ্ছে, কেন? যে না, এই দুটো একটু শক্তিশালী হোক, বিশেষ করে হিটলার একটু শক্তিশালী হোক। আর হিটলার শক্তিশালী হলে কি করবে? সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে হিটলার শক্তি বৃদ্ধি করুক, আর শক্তি বৃদ্ধির পরে কি করবে? সে সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। জার্মানির পূর্ব দিকে রাশিয়া, আর জার্মানির পশ্চিম দিকে এই দুটো দেশ। জার্মানির আগ্রাসনটা কোন দিকে যাবে? পূর্ব দিকে যাবে। পশ্চিম দিকে ইংল্যান্ড ফ্রান্স নিরাপদে থাকবে। তাহলে জার্মানি শক্তি বৃদ্ধি করুক, এটা ইংল্যান্ড ফ্রান্স চায়। তার জন্য মিউনিক চুক্তি একটা আছে। মিউনিক চুক্তি 1938 সালে হয়েছিল, যেখানে চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করার জন্য পরোক্ষভাবে পারমিশন দিয়েছিল ইংল্যান্ড ফ্রান্স। হিটলার সেটা করেছিলেন, সুদেতান অঞ্চল দখল করেছিলেন। হিটলারের অনেক নিয়ম নীতি আছে, সেগুলোতে এখানে ব্যাখ্যা করার দরকার নেই। তো সুদেতান অঞ্চল দখল করেছিলেন, মিউনিক চুক্তি মেনে নিয়েছিলেন, কিন্তু 6 মাস পরে পুরো চেকোস্লোভাকিয়ার পুরোটাই দখল করে নিয়েছিল। মিউনিক চুক্তি ভঙ্গ করেছিল। ইংল্যান্ড ফ্রান্স কিছু করেনি। তার বিরুদ্ধে যে ইংল্যান্ড ফ্রান্স যে একটা তাকে দমন করার চেষ্টা করবে, করেনি। কেন করেনি? কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কারণ এটাও কাঁটা, এটাও কাঁটা। রাশিয়া টাকা দিয়ে করলে সুবিধা হতো। যাই হোক, তো জার্মানি হিটলার শক্তিশালী হোক, মনে প্রাণে এরা চায়। কতটা শক্তিশালী হোক? তাদের থেকে বড় শক্তিশালী যেন না, তাদের থেকে যাতে ছোট থাকে। এবং সেই অবস্থায় হিটলার রাশিয়া আক্রমণ করবে, এটা কিন্তু এদের মনোভাব, যে হিটলারকে দিয়ে
রাশিয়াকে ধ্বংস করা, আর তার জন্য হিটলারের কিছু কিছু অন্যায় দাবি মেনে নেওয়া, তাকে বাড়তে সাহায্য করা। কিন্তু এইরকম ভাবে যখন হিটলার একটু একটু করে শক্তি বৃদ্ধি করছে, রাশিয়া তখন সদ্য সমাজতন্ত্র এসছে, মানে চাঙ্গা, সেখানে একজন বিচক্ষণ ব্যক্তি আছে স্ট্যালিন, বিচক্ষণ ব্যক্তি, সেও কিন্তু পুরো বিষয়টা লক্ষ্য করছে যে হিটলার ক্রমেই বিভিন্ন ভার্সাই সন্ধি শর্তগুলি লঙ্ঘন করছে এবং ধীরে ধীরে সে শক্তি বৃদ্ধি করছে, আর সেক্ষেত্রে ইংল্যান্ড ফ্রান্সের কোনো নজর নেই। এর কারণটা কি? প্রথমে কি করলেন স্ট্যালিন? একটু বাজিয়ে দেখলেন। স্ট্যালিন রাশিয়া থেকে ইংল্যান্ড এবং ফ্রান্সের চেম্বারলেন এবং দালাদিয়ে দুজনকে অনুরোধ করলেন যে হিটলার তো বেশ শক্তি বৃদ্ধি করছে, ও তো আমাকে অ্যাটাক করবে। প্রথম বিশ্বযুদ্ধে 3 দিন আমরা একসঙ্গে লড়াই করেছিলাম। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া একসঙ্গে একদিকে ছিল। বলছে প্রথম বিশ্বযুদ্ধে আমরা 3 জন তো পরস্পর বন্ধু হয়েছিলাম, তাহলে তো এখন তো আমি বন্ধুই আছি আপনাদের, তাহলে আমাকে রক্ষা করুন। হিটলার তার কদিন পরে আমাকে আক্রমণ করবে, আপনারা কি ভাবছেন? তখন এরা কি বলছে, ইংল্যান্ড ফ্রান্স, এখন আমাদের অবস্থাই খারাপ, আমরা এখন নিজেরাই মানে বাঁচার জন্য লড়াই করছি, সুতরাং আমরা কিছু করতে পারবো না, যে যার পথ দেখে না। স্ট্যালিন কিন্তু কাল বিলম্ব করলেন না। ইউরোপের ইতিহাসটা এই জন্য ইন্টারেস্টিং। চরম সাম্যবাদের সঙ্গে একনায়কতন্ত্রের চরম শত্রুতা। 38 সালে মিউনিখ চুক্তি অনুযায়ী হিটলার দখল করে নিলেন। ঠিক এই দিক থেকে যখন কোনো রকম সহযোগিতার আশ্বাস স্ট্যালিন পেলেন না, তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি তার শত্রুকে জড়িয়ে ধরলেন, অর্থাৎ হিটলারের কাছে দূত পাঠালেন যে আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, সুতরাং আপনার সঙ্গে আমি সমঝোতায় আসতে চাই। তৈরি হলো হিটলারের সঙ্গে স্ট্যালিনের অনাক্রমণ চুক্তি 1939। অনাক্রমণ চুক্তি, যেই অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হলো, সঙ্গে সঙ্গে ইংল্যান্ড ফ্রান্সের যে গেম প্ল্যান যেটা ছিল, যে পরিকল্পনা ছিল, সেই পুরো পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। চেয়েছিল কাটাতে কাটা তুলতে, কিন্তু দুটো কাটা এক হয়ে গেছে। তাদের যে ভাবনা চিন্তা, তাদের মোহভঙ্গ ঘটে। আমরা বলি এই যে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা, শীত ঘুম পুনরাগের মতো, আর চোখ পিটি পিটি করে দেখা, আর তার ফলে হিটলারের শক্তি বৃদ্ধি, যে জন্য হিটলারকে তৈরি করা হলো সে কাজ হলো না। দুজন পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, ইতিমধ্যে হিটলারের শক্তি বহু গুণে বেড়ে গেল, যা পরবর্তীকালে হিটলারকে আর নিয়ন্ত্রণ করা গেল না, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়ী। যদি ইংল্যান্ড ফ্রান্স হিটলারের অন্যায় দাবি মেনে না নিতেন, যদি সমর্থন না করতেন, তাহলে কিন্তু হিটলারই করতে পারতেন না। হয়তোবা এই বিশ্ব আর একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখতে হতো না। আজকে এটুকু থাক। 3টি পয়েন্ট, 4টে পয়েন্ট আলোচনা করলাম। আজকে এটুকু থাক, পরের দিন অন্যান্য পয়েন্টগুলো আলোচনা করব।